পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তাপপ্রবাহ পরিস্থিতি হতে পারে, আগে থেকে সতর্ক করা হচ্ছে। তো এই পশ্চিম মেদিনীপুরে মাত্র কয়েক মিনিটের একটা ঝড় হলো, যে ঝড়ে পুরো লন্ডভন্ড দশা, গাছ টাছ পুরো একাকার কীর্তি। মাত্র কয়েক মিনিটের ঝড়, তাতে এই অবস্থা। কতক্ষণ ঝড় হলো, আর তাতে শহর জুড়ে বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছে। রাস্তা কিভাবে রাস্তা থেকে গাছ সরানো সম্ভব হচ্ছে, কোথায় কোথায় কতটা ক্ষতি হলো একবার দেখা যাক। আমার সঙ্গে শোভন রয়েছেন সরাসরি। শোভন, অতনুদা, দেখো সকাল থেকে যেমন তুমি যেমনটা বলছিলে যে অন্যান্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোয় যেমন আশপাশ অবস্থা ছিল, তীব্র দাবদাহ ছিল, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু একই অবস্থা ছিল। সকাল থেকে তীব্র দাবদাহে কিন্তু অস্বস্তিকর গরমে পরিস্থিতি তৈরি হয় জেলা জুড়ে। কিন্তু বিকেলের পরেই দেখা গেল যে কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হলো মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের মধ্যেই কিন্তু বিচার এলাকার দুটো গাছ ভেঙে পড়ে এই ঝড়ে। এবং এছাড়াও মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুতের তারের ক্ষতি হয়েছে, বেশ কিছু মোটর গাড়ি বাইকের ক্ষতি হয়েছে। এছাড়াও জেলাশাসক দপ্তরেও বেশ কিছু বাইক যেগুলো গাছের তলায় রাখা ছিল সেই গাছগুলি ভেঙে পড়ে কিন্তু বাইকের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই পরিস্থিতির পরেই কিন্তু জেলার যারা বিপর্যয় মোকাবিলা দপ্তরের যারা আধিকারিক রয়েছে, কর্মী রয়েছে এবং বিদ্যুৎ দপ্তরের কর্মী যারা রয়েছে, তারা কিন্তু তৎপরতার সঙ্গে কিন্তু রাস্তায় যেসব গাছ ভেঙে পড়েছে সেগুলো সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। পাশাপাশি যেসব বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে সেই সব তারও কিন্তু সংস্কার করার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। ধন্যবাদ। ঠিক এই পশ্চিম মেদিনীপুরের মতোই মাত্র কয়েক মিনিটের ঝড় দক্ষিণ চব্বিশ পরগনায়, সব লণ্ডভণ্ড। তারই মাঝে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। ওই দেখুন এই ভয়ানক ঝড়, সেই ঝড়ে নৌকায় পারাপার, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে হ্যাঁ, দুর্ঘটনা ঘটেনি গোসাবায়। ফেরি চলাচল এই ঝড়ের মধ্যেই চলছে। আসলে যখন ফেরি চলাচল শুরু হয়েছে, যখন মাঝ নদীতে নৌকা, তখন উঠেছে ঝড়। আগে থেকে বোঝা যায়নি, তাই হয়তো সাবধানও হওয়া যায়নি। তো কি হয়েছিল একবার দেখবো। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, এই নৌকাটি তো বড় বিপদে পড়তে পারত। একদম ঠিক, দেখো বড় বিপদেই কিন্তু পড়তে পারতো। এবং এই যে যাত্রীরা যারা ছিল তারা কিন্তু জানিয়েছে হঠাৎই কিন্তু মাঝ নদীতে যখন এই যে একদিকে হচ্ছে বাসন্তীর গদখালি, অন্যদিকে গোসবার ফেরিঘাট, এই যে হচ্ছে গদখালি থেকে গোসবায় যে ফেরিঘাট যাচ্ছিল 50 থেকে 60 জন যাত্রীদের নিয়ে, তখনই কিন্তু মাঝ নদীতে যখন এই নৌকাটি, যাত্রীবাহী নৌকাটি আসে, তখন কিন্তু আচমকাই প্রবল ঝড় এবং বৃষ্টি শুরু হয়। এর ফলে কিন্তু নদীতে কিন্তু হঠাৎই হচ্ছে জলস্ফীতি ঘটে এবং নৌকাটি দুলতে থাকে। এই দোলার ফলে কিন্তু যথেষ্টভাবে যেসব যাত্রীরা রয়েছে তারা বললো তারা জানাচ্ছেন যে নৌকাটি একদিকে কাত হয়ে যায় এবং তার মধ্যে জল ঢুকে যায়। অতএব সেখানে কিন্তু কয়েকজন যাত্রী কিন্তু বাচ্চাদের বা শিশুদের নিয়ে কিন্তু নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরেও পার হয়, এমনই কিন্তু তারা জানিয়েছে। তবে তারা কিন্তু বড়সড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছে। এদিকে অন্যদিকে তারা জানিয়েছে এই যে হচ্ছে মাঝি, যিনি হচ্ছে এই নৌকা পারাপার করছিলেন, তার তৎপরতা, বুদ্ধির তৎপরতা এতটাই দেখিয়েছেন বা তিনি এতটাই সজাগ ছিলেন বলেই একটা বড়সড় দুর্ঘটনা ঘটেনি। কারণ তিনি যথাসময়ের মধ্যেই কিন্তু সেই হচ্ছে নৌকাটি একটি খাড়ির মধ্যে, যেখানে জঙ্গল রয়েছে, যাতে করে না এই যে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে হয়, সে কারণেই কিন্তু তড়িঘড়ি তিনি কিন্তু সেই খাড়ির মধ্যে, গাছপালার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে করে না এই যে যাত্রীরা কোনো দুর্ঘটনা ঘটে, গাছপালার মধ্যে যাতে আটকে থাকতে পারে সেরকমই। কিন্তু অন্যদিকে বাসন্তীর হচ্ছে ঝড়খালি যে রোড রয়েছে, সঙ্গে এই কাজটা করেছেন অনুপ। আরেকটা ছবি একটু দেখাতে চাইবো, যে রাস্তাঘাটের অবস্থাও তো যাতা। এই যে ঝড়ে রাস্তাঘাটের উপর কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে দেখা যাচ্ছে। তো এগুলো সারাইয়ের মানে কোনো ব্যবস্থা, কোথাও কি যান চলাচল বন্ধ রয়েছে এরকম কোনো, বা কোথাও কোনো বিপদ হয়নি তো? না দেখো, যান চলাচল প্রায় আধা ঘন্টা হচ্ছে বন্ধ ছিল, কারণ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু তড়িঘড়ি এই যে বাসন্তী থেকে ঝড়খালি যে রাস্তা রয়েছে সেই শঙ্কর মোড়ের কাছেই মাত্র 10 মিনিটের ঝড়েই কিন্তু দুটি ইলেকট্রিক পোস্ট কিন্তু রাস্তার উপর পড়ে যায়। তড়িঘড়ি খবর পায় ইলেকট্রিক দপ্তরের হচ্ছে কর্মীরা, তারা কিন্তু সেখানে যায় এবং প্রায় 30 মিনিট মতো রাস্তা হচ্ছে বন্ধ থাকে। তারপরে কিন্তু যার ফলে কিন্তু যান চলাচল ব্যাহত হয় এবং 30 মিনিটের মধ্যেই তারা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ সম্পন্ন করে। এরপরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ অনুপ।
গরম তো কমার নাম নেই, তার মধ্যে এরকম ঝড় মাঝে মধ্যেই লন্ডভন্ড করে দিচ্ছে সবকিছু। এদিকে উত্তর পূর্বে বিপর্যয় চলছে। ইম্ফল, মণিপুর, দেখুন এই অবস্থা। বাড়িতে বয়স্ক শিশু যারা রয়েছেন তাদের দুর্গত এলাকা থেকে এইভাবে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। স্কুল, হাই স্কুলের অর্ধেকটা জলের মধ্যে ভেসে রয়েছে, অর্ধেকটা গাছে ডুবে। দেখুন একবার। এবং এখানে এনডিআরএফ টিম নেমেছে, বিপর্যয় মোকাবিলা দল। তারা দুর্গত এলাকায় যারা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করছেন। প্রায় 20,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নম্বুল এবং আরো বেশ কয়েকটি নদীর জল বেড়ে যায়, টানা ভারী বৃষ্টি হয়েছে তাতেই শহরের বেশ কয়েকটি এলাকা জলের তলায়। নদীর বাঁধ ভেঙে যায়, তার ফলে বিপত্তি আরো বাড়ে। 20,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, 10,000-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। প্রায় 50-এর বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সেখানে ত্রাণ শিবিরে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তাও যেন কম পড়ে যাচ্ছে কোথাও, তার কারণ বন্যা দুর্গত এলাকা থেকে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আরও প্রচুর পরিমাণে মানুষ আসতে শুরু করেছেন ওই ত্রাণ শিবিরগুলিতে। ঠিক ইম্ফলের মতোই, মণিপুরের মতোই সিকিমের অবস্থাও ভয়াবহ। টানা বৃষ্টি, উত্তর সিকিম একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সিকিম সরকার ইতিমধ্যেই মঙ্গন জেলাকে বিপর্যস্ত ঘোষণা করেছে। আর উত্তর সিকিমের লাচেন পুরোপুরি বিচ্ছিন্ন। এখনো শতাধিক পর্যটক সেখানে আটকে রয়েছেন। তাদের কবে কিভাবে নামানো যাবে তা এখনই বলা যাচ্ছে না। দেখুন কিভাবে উদ্ধার করা হচ্ছে। একটা গাড়ি আটকে পড়েছিল এবং ক্রেন দিয়ে তোলা হচ্ছে। অনেক জায়গাতেই রাস্তা ভেঙে গিয়েছে এবং কিছু মানুষ, যারা এলাকার মানুষ, স্থানীয়রা যারা আটকে পড়েছেন হয়তো নিচে, তাদের সেখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, কারণ বৃষ্টি বাড়ছে আরো। 23 জন এনডিআরএফ এর জওয়ান আজ পৌঁছে গিয়েছেন সেখানে। দিল্লি থেকে বিশেষ টিম গিয়েছে। এনডিআরএফ এর সঙ্গে প্রশাসন একযোগে কাজ করছে, কিন্তু শখানেকের বেশি পর্যটক, প্রায় শতাধিক পর্যটক এখনো পর্যন্ত তারা আটকে রয়েছেন উত্তর সিকিমের লাচেনে, যেখান থেকে তাদের এখনো নামানো সম্ভব হয়নি। यसरी जुन चाहिँ रेस्क्यु खोज्नु जानुभएको फेरि पनि उहाँ उकालो